আমি অত্যন্ত আগ্রহ নিয়ে নুসরত আল হারামাইন সম্পর্কে আপনাদের বক্তব্য শুনলাম এবং পর্দায়ও অনেকের তাসুরাত, কমেন্টস, প্রতিক্রিয়া শুনলাম, ভালো লাগলো। বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা হাজী সাহেবদেরকে সেবা দেন, তারা খুশি হন এবং তারা বিজনেসও করেন এবং হাজী সাহেবদেরকে সেবাও দেন। এরকম অনেক ভালো ভালো এজেন্সি আছে। আমাদের দেশে এজেন্সি বেশি। সৌদি গভর্নমেন্ট, আমি ১.৫ বছর রাষ্ট্রীয় দায়িত্ব থাকাকালীন বারবার আমাদেরকে বলেছে যে প্লিজ রিডিউস টোর অপারেটরস, আপনি কমান। পৃথিবীর কোনো দেশে তো এজেন্সি নাই, পারি নাই, নানা কারণে পারি নাই। ৩০০ এজেন্সি আছে যারা বিগত ৩ বছরে একজন হাজিও পাঠান নাই। কেন তাদেরকে রাখি? আমি রাখতে হয়েছে, বাতিল করতে পারি নাই। এদেরকে চিঠি দিছি, হোয়াই অ্যাকশন উড নট বি টেকেন এগেনস্ট ইউ, আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আপনি ৩ বছর যাবৎ কোনো হাজির নিতে পারেন নাই। এর মধ্যে ১০০-১৫০ মতো মানুষ কোনো উত্তরই দেয় নাই, উত্তরও দিচ্ছেন না। যারা উত্তর দিচ্ছেন পারি না এই সেই, আমরা সিদ্ধান্ত তাদের মাফ করব। কিন্তু ১২৬টা এজেন্সির মতো এজেন্সি বলতেছে উত্তরে দেন। হজ এজেন্সি বাংলাদেশ হাফ আমাদেরকে বলল বাতিল না করে মাফ করে দেন। কেন? ভোট লাগবে যে, এই জন্য। কিছু এজেন্সি আছে একজন হাজি নেয়, তো কেন আপনি হজের ব্যবসা করছেন? একজন হাজি নেন, আমার কাছে তালিকা আছে না, শত শত এজেন্সির তালিকা আছে না, কয়জন ১ জন ২ জন ৩ জন। আপনি এজেন্সি করবেন, ২ জন হাজি পাঠাবেন কি? আমরা ১.৫ বছরের নতুন লাইসেন্স ইস্যু করি নাই। গ্রস মিস্টেকের কারণে কিছু এজেন্সির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি। তো এই ফিল্ডটা বড় নাজুক এবং গদবাঁধা মানুষ কথা বলে, ইন্ডিয়া সস্তা, অমুক দেশে সস্তা। মিথ্যা কথা, নয়, সস্তা নয়। আমি দায়িত্ব থাকাকালীন ২০২৫-২০২৬ হজের আগে আমরা বিদায় নিছি, সব কাজ করে দিয়ে আসছি, সব কাজ। অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ভালো এজেন্সি আছে, মানুষ তারিফ করতেছে, আপনাদের অনেকের তারিফ করে। দুষ্ট এজেন্সিও আছে। আমি ৫-৭ বছর আগে আমি কলেজের প্রফেসরই করি। একটা এজেন্সি, কি নাম, আল বারাকা, এটা এজেন্সি আমার একেবারে প্রধান উপদেষ্টা করে সব জায়গায় পোস্টার লাগাই দিল। আসলে ও এজেন্সির, ওর কাছে ওমরা লাইসেন্সও নাই, হজের লাইসেন্সও নাই। এটা আমি জানতাম না। নাম্বার এটা দিচ্ছে ৫৭০-৬৪২। এই বছর আমি ওমরা করতে গেছি ওনার মাধ্যমে। এজেন্সি তো ঢাকা। আমি এবং আমার আহলিয়া পাসপোর্ট দিছি, বলছি যে এই টাকার ভিতরে আমি যাব। ওখান থেকে ওনারা তো আমারে ছিলেন না, ৫-৭-৮ বছর আগে। ওনারা আমারে বললেন যে আপনি তো তালিকাভুক্ত করেছেন, যাবেন এই রেটে, কিন্তু এই রেটে হবে না, আপনাকে আরও ৫,০০০ করে বাড়াই দিতে হবে। আমি চিন্তা করলাম যে যাবো, ৫,০০০ টাকা গেছি, ২ জনে ১০,০০০ টাকা দেব। গেছি। দুষ্টামি দেখেন এজেন্সিওয়ালাদের। আমি বলেছি আমি এবং আমার ওয়াইফ এক রুমে থাকবো, খাবার হলে আমরা ভাগ করে খেলাম, নাস্তাটা ভাগ করে খেলাম, একসাথে থাকবো। আমার মিসফালা নামাই দিই, ওই যে আমার নিচে আসছে বললো যে ওই যে হোটেল আপনার এখানে লেখা আছে এই হোটেল খালি নেই। আমি বললাম আমি তো বাংলাদেশ থেকে বুকিং করে এসেছি। বললো না, এখানে পাকিস্তানি হোটেল আছে, তার তো শ্রী নাই, এখানে রাখলে সে লাভ বেশি করবে, ওটা তো গভর্নমেন্টের অনুমোদিত, সার্টিফিকেট ইয়াফতা। আমি বললাম আমি যাবো না, আমি রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো। পরে পুলিশ আসছে,
ওদের রুম খালি নাই, পরে দিছে 4 রুমের ভিতরে আমরা 2 জনকে দিছি। এরপরে মদিনায় গেলাম। মক্কা থেকে মদিনা কত হাজারবার গেছি। আমি উপদেষ্টা তাকে গেলেন, তো আমি বুলেট ট্রেনে এক্সিকিউটিভ ক্লাসে গেছি, বিজনেস ক্লাসে গেছি। একটা গাড়ি দিল মক্কা থেকে মদিনা, লক্কর জক্কর, এসি চলে না। আপনি মক্কা থেকে মদিনায় দীর্ঘ পথ, চলে না। মদিনায় গিয়ে আমার যে হোটেল এখানে লেখা আছে, আমার একটা বাউচার দিয়েছে, তো বাউচার দেয় আপনি মক্কা এতদিন, মদিনায় এতদিন, বাউচার মতো হোটেলে নামলাম। ম্যানেজারকে বললাম, বলো আপনার তো তালিকাতে নাম নাই, মদিনায় তালিকায় নাম নাই। পরে ওই লোকটা, আমি বাংলাদেশ থেকে প্রথম গেছি কাতার, 1 সপ্তাহ থেকে আমি জেদ্দা ঢুকছি কাতার এয়ারওয়েজ। আমি বাংলাদেশ থেকে যখন টেলিফোন করছি ধরছে, এজেন্ট আছে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, ওখানে আবার এজেন্ট আছে, লোকাল এজেন্ট আছে। জেদ্দা নামার পর আর মোবাইল ধরেন। দেখছেন, যেই মাত্র ম্যানেজারকে বললাম, ম্যানেজার যখন ফোন করছে ধরছে, বললো আপনার তো এখানে হাজি আসছে, তো ওনার নামে তো এখানে বুকিং নেই। আমি কথা বললাম, বলো আমি অসুস্থ, এই সেই। আমি বললাম যে আপনি আসেন, লোক পাঠান, আমি আপনাকে বাংলাদেশে বিজনেস করতে দেব না। আমি এই মুহূর্তে 3টা পত্রিকায় লিখি, আজকে তো আমার দেশে আমার লেখা আছে, গতকাল আছে কালবেলা, এর আগে আছে নয়া দিগন্ত। এছাড়া আমি গভর্নমেন্টে থাকার কারণে আমার লেজু আছে না, এদিক সেদিক চারিদিক। আমি বললাম, তখন আমি বললাম যে আমি তো আপনার বাংলাদেশে ব্যবসা করতে দেবো না। তখন এই হোটেলে জায়গা আছে কিনা, আছে, এই হোটেলে দেন। এই হচ্ছে অবস্থা এজেন্সিওয়ালাদের। ফলে 2026 সালের যখন চুক্তি করতে গেলাম মন্ত্রীর সাথে, ডক্টর ফৌজান এর সাথে যখন চুক্তি করতে গেলাম, আমরা 5 জন সরকারি লোক, আমি সচিব, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ওনারা গেছি। আমরা হোটেলে আছি জেদ্দায়। সকালবেলা চা খেতে গেছি, আমার অতিরিক্ত সচিব বলতেছেন, স্যার দুঃখের খবর। কি? 20,000 কমাই দিছে, 80,000 হাজি, 60,000। আমা আমি তো 20,000-এর প্রাইভেট বেসরকারি সরকারি মিলে ওনাদের তো আমি টাকা জমা নিয়ে দিছি, আমি কি জবাব দেব? 20,000 হাজি। মুহূর্তের ভিতরে প্রফেসর ইউনুস সাহেবকে আমি একটা মেসেজ দিলাম, আমাদের অ্যাম্বাসেডার দেলাওয়ার সাহেব আছে রিয়াদে, ওনাকে দিলাম। এখানে যে এখন যে অ্যাম্বাসেডার আছে, সৌদি অ্যাম্বাসেডার, এখানে ওনাকে দিলাম। বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম। পরে মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, 60,000, 80,000 থেকে 20,000 কমাই দিয়েছে। গেলাম, বিশ্বাস করবেন, ভদ্র ভাষায় আমার লুঙ্গি খুলে নিছে সৌদি মন্ত্রী, খুব ভদ্র ভাষায়, আপনি আমার বাবার মতো। ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনার মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব নাই হজ এজেন্সিদের উপর। দে আর মাচ মোর পাওয়ারফুল দেন দ্যাট অফ ইউ। আপনার সাথে তারা ক্ষমতাবান বেশি, কারণ আমরা 1.5 বছর ধরে চলে আসছি, এখন নতুন গভর্নমেন্ট 5 বছর থাকবে। ডক্টর ফৌজান তো 30 বছর যাবত আছে, ওনারা তো বদলায় না, রাজতান্ত্রিক সরকার। আমরা না বদলি 1.5 বছর 5 বছর পর পর। আরো শুনেন, গত বছর আরাফাতের মাঠে আপনার হাজি বাচ্চা দিল কেন? আছে কোনো জবাব? আপনি বাংলাদেশ থেকে কেন আনলেন? কেন আরাফাতের মাঠে বাচ্চা দেয়? কেন 15 জনের বাইপাস সার্জারি করতে হয়? আপনি জবাব দিবেন? কেন হাজিরা তাদের লাগেজের ভিতরে জর্দা নিয়ে যায়? 28 প্যাকেট, 28 লাগেজ। কেন উমরার হাজি আসার সময় সোনা নিয়ে আসেন কেন? ওরা বলছে আপনাদেরকে আগামী দিনে কেবল 20,000 দেব। আমি তো একবার বনে গেছি, 2 জন অ্যাম্বাসেডার আছেন, আমার সচিব আছেন, ওই জেদ্দা, ওই যে হজ ক্যাম্পের ভিতরে হজ মধুসূদন। আমি খুব বিনয় সহকারে বললাম যে আমাদেরকে শেষবারের মতো একটা চান্স দেন, উই উইল টেক অ্যাকশন এগেনস্ট দি পারসন রেসপন্সিবল।
যারা দায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বলো এগুলো তোমরা তো সবসময় বলে আসছো। ঢাকা থেকে বিমানে তুলে দিছ, জাদ্দা নামার পরে তার কোনো নুসুক কাট নাই। কোন এজেন্সির মাধ্যমে আসছে সে জানে না। গ্রামে দালাল আছে, এজেন্সিদের দালাল আছে গ্রামে গ্রামে। ওই কিছু হুজুর আছে যে তুমি আমার 30 জন হাজির দিবে, তোমারে প্রতি পিছনে এত এত দেব। ওই হাজি সাহেব ঢাকার এজেন্সিওয়ালারই চিনে না, তুলে দিছে বিমান। তারপর উনি বললেন যে এখানে 5 দিন, ওখানে 10 দিন, আজিয়াদের 3 দিন, ওখানে শিশার ওখানে আর 5 দিন, এভাবে করো। তোমরা কি পাইছো এখানে? পরে উনি 80,000 তো আমাদের প্রায় 75-70,000 রাজি হয়েছেন। বলো না আর কোনো কথা নেই। এখন আমি 5,000 হাজি কোথায় নেব? রাতে আবারও যোগাযোগ করলাম টপ লেভেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম। আগামীকাল চুক্তি করতে যাবো, আজকে রাতে একটা উনি ফোন করছেন। ব্যবহার তো সুন্দর, বললো যে তোমাদের আসলে কত লাগে? আমি বললাম 75,500 দিলেই আমি মোটামুটি সামাল দিতে পারবো। তো প্রতি চুক্তি করতে গেছি, আমি দস্তখত করার আগে উল্টে দেখছি যে এমন কত, দেখেছে 75,500। এরপরে স্বাক্ষর করেছি। 2 পায়ে সোরাইসিস, 2 পায়ে ধকধকে গা। কেন এজেন্সিওয়ালারা এই সমস্ত হাজিরকে সৌদি আরব পাঠায়? মিনাতে মুজদলিফায় যাবে, এজেন্সি চলে গেছে, তারে ফেলাই। আমরা তাকে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হাজি সাহেব আপনি জানেন না আপনার হার্টের ভিতরে ব্লক আছে, 90% ব্লক, আপনি জানেন না? ওখানে যাচ্ছেন কেন হজ করতে? মন্ত্রী বলতেছে 15 জন হাজিকে আমাকে অপারেশন করতে হলো, অ্যাম্বুলেন্স দিয়ে ওকফে আরাফা করায় আনতে হলো। কেন রে বাবা? এই জন্য যে আবরার ভাই বললেন, আমরা গতবার আইন করে দিয়েছি বেসরকারি কোনো হসপিটাল থেকে সার্টিফিকেট দিলে হবে না। অনেক হইচই যে লাইন ধরতে হয়, বাথরুম নাই, অনেক কথা, আমরা এটা মানি নাই। গভর্নমেন্ট সরকারি হসপিটাল থেকে দিতে হবে। হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার পরে যদি আমি ওখানে পেটের ভিতরে বাচ্চা পাই, সোরাইসিস পাই, অথবা পা ভাঙা পাই, তাহলে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারবো। এবং আমি আপনাদেরকে বলি, এমন একদিন আসবে এজেন্সি থাকবে না, আপনাদেরকে অন্য বিজনেস ধরতে হবে। এগুলো সুন্দর দেখায় না এই সমস্ত কথা বলতে। আমি গত বছর ইংল্যান্ড গেছি, লন্ডন, বার্মিংহাম, ক্যামব্রিজ গেছি, অক্সফোর্ডে গেছি। বার্মিংহামে এজেন্সিদের সাথে আমি বৈঠক করছি। তারা বলতেছেন আগে যেভাবে বাংলাদেশের মতো হাজি জোগাড় করে নিয়ে ওখানে ঘর ভাড়া করে ট্রান্সপোর্টেশনই করতাম, এগুলো এখন নাই। মহাসাসা আছে, আপনি হাজি জোগাড় করে মহাসাসাকে দিবেন, আপনার একটা পার্সেন্টেজ দেবে। ওখানে টাকা, হাওয়া, কোরবানি সব সৌদি গভর্নমেন্টের। এটা বাংলাদেশেও হবে। এবার এদিকে যাচ্ছে। গত বছর পর্যন্ত কোরবানি ছিল জাতি, গেলবার কোরবানি হয়ে গেছে সরকারি। আমি যখন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলাম তখন তারা বলল ক্যাটারিং খাবার আমরা দেব। আমরা বললাম আপনাদের ক্যাটারিং বাংলাদেশে মানুষ খেতে পারে না, এটা আলু ভর্তা, ডাল, তিতা করলা এগুলো পছন্দ করে। আগামীবার ক্যাটারিং ঢুকে যাবে। হজ হচ্ছে সৌদি আরবের ভাষায় শিল্প। এখন আর ইবাদত নাই, খাদেমুল হারমানি শরীফান এখন নাই, এখন বিজনেস। টাকা কমাও। কোত্থেকে টাকা কমাবো? হজ 2 ভাগ, দ্বিরাষ্ট্রিক ব্যবস্থাপনা, বাংলাদেশের এক পার্ট, সৌদি আরবের এক পার্ট। এই পার্টে আমি কি কমাবো? বিমান ভাড়া। আমি আর কমাবো কি? আমি তো কমাবার আমার ক্ষমতা নাই। প্রথমবার 40,000 কমাইছি, বিমানকে ডাকি। বিমানের ভিতরেও বড় বড় বুজুর্গানি দিনরা আছে, এরা 40-এর সাথে বেশি কমাতে চায় না। আপনি বলবেন থার্ড ক্যারিয়ার কেন নেন না, এমিরেটস কেন নেন না, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ কেন নেন না? চুক্তির ভিতরে নাই। আপনি ন্যাশনাল ক্যারিয়ারের বাইরে, সৌদিতে মালিক, বাংলাদেশে বিজনেস করে, এর বাইরে আমিরাত তো বাংলাদেশি নয়, নিতে পারবেন না থার্ড ক্যারিয়ার।
এই 26 সনে আকিজ বশির সাহেবের সাথে উনি আমার রুমে আসছেন, আমি ওনার রুমে গেছি, কমাতে কমাতে 12-14 হাজার টাকা কমেছে। ইউএস বাংলাকে বললাম আপনারা আমাদেরকে কোটেশন দেন, তারা বললো বাংলাদেশ বিমানের চাইতে আমরা কম পারবো না, আমাদের এয়ারক্রাফট নাই, 3টে বিমান আছে, হাজিদের ডেডিকেটেড ফ্লাইট করতে গেলে আমাদের কোনোদিন যদি আসে কমাতে পারে। সৌদি এয়ারলাইন্স আমাদেরকে আরও 12,000 টাকা কমেছে। আকিজ বশির সাহেব বারবার আমার কাছে জানতে চাচ্ছেন, আমি বললাম যে আপনাদের চাইতে বাংলাদেশ বিমানের চাইতে অন্যরা আমাদেরকে আরও কম রেটে নিয়ে যেতে চায়। তিনি বললাম আপনি আমার নাম বলেন। নাম বললে হবে কি? নাম বললে উনি ওদেরকে বলবেন যে বাংলাদেশে ব্যবসা করো, বাংলাদেশ বিমানকে লাথি মারি, একথা বলবেন। এই জন্য আরও 100 বেজ ফেয়ারে, বিমানের বেজ ফেয়ারে আরও $100 আমি প্রয়োগ করতে পারিনি। এখন আমি পত্রিকায় দেখলাম ইউএস বাংলা প্রচুর বিমান আনতেছে, তারা ধর্ম মন্ত্রণালয়কে বলছে 98,000 টাকা দিয়ে আমার হাজি নেব। তাহলে বাংলাদেশ বিমান 98,000 টাকা মানতে বাধ্য হবে। বাংলাদেশ বিমান যেটা মানবে সেটা সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসকে আমরা 15 ভাগ দিই, 35% নিয়ে যায় সৌদি আরব, তারাও মানতে বাধ্য হবে। কিন্তু মিনাতে থাকবেন এ জোন, বি জোন, সি জোন, ডি জোন, এই খরচ তো আমার হাতে নাই। আপনি যে উকুফে আরাফা করবেন, মুজদালিফায় থাকবেন, তারা পয়সা নিচ্ছে। এমনকি এজেন্সিরা যে নেটওয়ার্ক ব্যবহার করে সৌদি পোর্টালে টাকা দিবেন, এইটার জন্য প্রতিটি হাজিকে টাকা দিতে হয়। ওখানে কোনো ফ্রি নেই। এই ব্যবস্থাপনায় আমি পাকিস্তান গেছি। পাকিস্তানে 60% গভর্নমেন্ট, 40% বেসরকারি এজেন্সি, শৃঙ্খলা চলে আসছে। আমার এখানে 80,000-এর ভিতরে মাত্র 5,000 গভর্নমেন্ট, 95,000 বেসরকারি। আমি আসার সময় 20,000 করে স্বাক্ষর করে দিয়ে আসছি, প্রফেসর ইউনূস সাহেবের স্বাক্ষর নেই। 2027 সালে 20,000 হাজি নেবে গভর্নমেন্ট, 60,000 হাজি নেবে বেসরকারি। নতুন মন্ত্রীরা যদি ভালো মনে করেন আর 5,000 বাড়াবেন, 28 সালে, 29 সালে আর 5,000 বাড়াবেন যদি পারেন। এই যে আপনারা বলেছেন গভর্নমেন্ট হাজিদের নিয়ে ব্যবসা করে না, যা টাকা বাঁচে আমরা এগুলো হাজিদেরকে ফেরত দিয়েছি। আপনারা এজেন্সির 38 কোটি টাকা সৌদি ফান্ডে জমা ছিল 2022-23 থেকে। কীভাবে? আপনারা তো টাকা জমা দেন, কিছু টাকা ওখানে রেসিডিউ অবশিষ্ট থাকে যায়, দিবে করে দেয় নাই। আমি মন্ত্রী মহোদয়কে পার্সোনালি বলেছি, ডিউ লেটার দিছি যে বহুদিন যাবৎ আমাদের এজেন্সির টাকাগুলো আপনার অ্যাকাউন্টে জমা আছে, এগুলো হিসাব করে আমাদের ফেরত দেন। উনি ফেরত দিয়েছেন 38 কোটি টাকা। আমাদের মন্ত্রণালয়ে আসছে, আমরা হিসাব করে প্রতিটি এজেন্সিকে কেউ পাইছেন 40 লাখ, কেউ পাইছেন 40,000, আমরা ফেরত দিয়ে দিয়েছি। স্বচ্ছতার সাথে কাজ করেছি। আপনারা জানেন আমি 2025 সনে বা 26 সনেও সরকারি টাকায় কোনো গভর্নমেন্ট অফিসার, কোনো ভাই বেরাদর হজে নেই নাই। এবং আমার সহকর্মী, আমার উপদেষ্টারা আমার পাসপোর্ট দিছে। আমি বললাম না, বড় হুজুরের পারমিশন নিয়ে আসেন। এখন বড় হুজুরের কথা বললে তো ওদিকে কেউ যেতে চায় না, নেই, একজনও নেই। কিছু পত্রিকা আমার দোষ ধরার জন্য, আপনারা জানেন, পত্রিকা দিয়ে দিল ধর্ম উপদেষ্টা নিজের স্ত্রী 2 বোন নিয়ে গেছেন। হ্যাঁ, এইটা নেওয়ার কোনো সুযোগ নাই কোনো মন্ত্রীর পক্ষে, বর্তমান মন্ত্রীর পক্ষেও ওনার বিবিকে নেওয়ার, ওনার বোনকে নেওয়ার সুযোগ নাই। কেবল জিও অর্ডার করছে, গভর্নমেন্টে একটা অর্ডার করতে হয় যে এই পাসপোর্টধারীরা এত যাবেন। জিও ওনারা বিমান ভাড়া দিয়েছেন। ওনারা হজ মিশনে আমার সাথে, যেহেতু আমি মাহারাম, আমার বোন, আমার বউর জন্য তো আলাদা রুম লাগে না। আমাকে যে বিছানা দিছে ওই বিছানায় তো আমার ওয়াইফ থাকবেন। খাবারের টাকাও দিছি, ঘর ভাড়াও দিছি। দোষ ধরার জন্য এই সমস্ত কথা বলা। আমি একজনও
এই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির বাইরে একজনও নেই। এর আগের বছর শত শত মানুষ গেছে, ওলামায়ে কেরামও গেছেন এক জমানায়। আমি কোন আলেমকে বাদ দিয়ে কোন আলেমকে নেব? আলেমদের বিরুদ্ধে ইখতিলাফ শদীদ। 2, সাংবাদিক একজনও নেই নাই, একবার সাংবাদিক নিয়ে অন্য সাংবাদিকরা বিরোধিতা লাগিয়ে গেল। এরকম অনেক জটিলতা আছে। আমি সৌদি মন্ত্রীকে বলেছি, আপনি একটু দয়া করে আরাফাতের মাঠে আসেন। বাথরুম কম কেন? কেন বাথরুম কম? আপনি হাজার হাজার মানুষকে হজের দাওয়াত দিবেন, তা আপনার বাথরুম তো কম। অসুস্থ মানুষরা বাইরে দাঁড়িয়ে আছে, পানি নাই। মুস্তফা গিয়ে শেষ রাতে মিনারেল ওয়াটার দিয়ে উজু করছি। মিনাতে যে আপনারা রাখেন একটা পিঠ, মানুষের পিঠের যে সাইজ আছে, আপনার বিছানা তো এই সাইজের সাইজে ছোট। এগুলো হচ্ছে ওদিকে সমস্যা, এগুলো পাওয়ারফুলি তুলতে হবে। আপনারা মন্ত্রী মহোদয়কে বলবেন, আমাদের সময় আমরা লিখছি বলতে হবে। তো হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি যে ডেডলাইন দেয়, এটা আমাদের মানতে হবে। আমরা মানি না। 2025 সাল, যেটা আমি নেতৃত্ব দিয়েছি, 80,000 হাজির, ঠিক মুহূর্তে 10,000 হাজির জন্য এই টোর অপারেটর ট্রাভেলসরা ঘর ভাড়া করে নাই, মক্কাতে মদিনায় ঘর ভাড়া করে নাই। 10,000 টাইম আছে 3 দিন। আমি পাগলের মতো হয়ে গেছি। 10,000 হাজি এজেন্সিরা করে নাই, এরা মানে না, সৌদির ডেডলাইন মানে না, আমাদের উপর চাপ প্রয়োগ করে। প্রফেসর ইউনূস সাহেব বললেন, টাকা লাগলে আমার কাছ থেকে নাও। একজন হাজিকেও আমি ঢাকা বিমানবন্দরে এহরাম পড়া অবস্থায় দেখতে চাই না, কারণ মানুষ সারা জীবন একবার হজ করার জন্য নিয়ত করে। তুমি যদি তারা পাঠাতে না পারো, আমি এ গজব নেব না। যাক, চেষ্টা করে এ 10,000 করে দিছে। এই 26 সালে 48 ঘন্টা টাইম আছে। সৌদি মন্ত্রী আমার মেসেজ দিয়ে বলল, টাইমে আছে আর মাত্র 48 ঘন্টা, তোমার হাজি হয়েছে 59। এই সমস্ত এজেন্সিরা ঘর ভাড়া করে নাই। টোর অপারেটর মক্কা মদিনা জেদ্দা মক্কা পরিবহন ভাড়া করে নাই। প্লিজ। পরদিন আমি ঢাকা আসছি কক্সবাজার থেকে, অ্যাম্বাসাডার আসছেন। অ্যাম্বাসাডার বললো যে কী ব্যাপার। তখন আর বেশি বাকি ছিল না। আমি ওনারা আশ্বস্ত করলাম যে 48 ঘন্টার ভিতরে আমি 100% করে দেবো। পাগলের মতো হয়ে গেছে। এজেন্সি যদি কমে যেত, এই মাথা ব্যথা আমাদের থাকতো না। 10 জন 20 জন এজেন্সি, লিড এজেন্সি করে দিছি। আমি একথা আপনাদের বোঝাতে চাচ্ছি, যারা হজে যাবেন, আপনারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সাথে চুক্তি করবেন, লিখিত চুক্তি। কোথায় আপনারা রাখবে, কত মিটারের ভিতরে রাখবে, খাবার কি দেবে, কোন মানের গাড়ি দিয়ে আপনারা আনা নেওয়া করবে, এগুলো চুক্তি করবেন। আলহামদুলিল্লাহ, যারা ভালো এজেন্সি আছেন, নুসুক আল্লাহ হারামাইনের প্রশংসা শুনলাম। আবরার ভাই সাথে আছেন, একজন দক্ষ আলেম, এবং সব দায়িত্বশীল কাসেমি, হাটহাজারি দারুল উলুম থেকে ফারেক সুদা। তারা আমার প্রত্যাশা, তারা যে খেদমত বিগত দিনে করেছেন, আগামী দিনগুলোতে তারা আরও উন্নত সেবা দিয়ে প্রশংসা কুড়াবে। এবং আমার পক্ষেও যতটুকু সহযোগিতা করা দরকার আমি করবো ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে ওমরা করতে যাচ্ছি। আমি এতদিন থাকতাম ওই কবুতরের সরেজে মিসফালা, ওখানে থাকতাম, অথবা উপদেষ্টা থাকাকালীন তো হজ মিশনে থাকতাম। মদিনাতে তো আমাদের তো অনেক দূর, ইন্ডিয়ার হজ ক্যাম্পের ওদিকে। এবার একটা নিয়ত করছি, মাল বাহার আজ বাহারা আসে এসে অমর আস নগে গিরিতে করতেনের মাল। আমার টাকা পয়সা আছে না, ওয়াজ করি, আবরার ভাই ওয়াজ করেন, গাড়ি আছে, আমারও গাড়ি আছে না, আমারও টাকা পয়সা আছে না। আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি, আমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এইগুলো আছে না। ওয়াজ নসিহত তো রেগুলার টাকা, আলহামদুলিল্লাহ। তো এবার চিন্তা করলাম, একেবারে ক্লক টাওয়ারে থাকতে না পারলেও, হোটেল সফওয়াতে থাকতে না পারলেও, আজিয়াদের ওদিকে একটু বেশি দাম দিই নেব, যাতে আজান দিলে ঢুকতে পারে। মদিনাও তাই, একেবারে মনে করেন তাই এবাতে অত নিতে পারবো না, হিলটনে নিতে পারবো না, কিন্তু হিংসারই পরে তো নিতে পারি। এবার একটু কাছাকাছি থাকার
কোনো এজেন্সির কাছে যায়নি, কোনো এজেন্সির কাছে যায়নি। কেবল এই বিমানে ঢুকি, এমিরেটসে ঢুকি, ওখানে টাকা জমা দিয়ে টিকিট নিচ্ছি। একজন এজেন্সিকে বলে ওমরার মুফা আনছি, হয়ে গেছে তো। এবার বলে দিছি ঘর ভাড়া করে রাখছি। মক্কা থেকে মদিনা আমি বুলেট ট্রেনে যাব, মদিনা থেকে আমি বাংলাদেশে চলে আসবো। অতএব আপনারা ভালো এজেন্সি যারা আছে, নুসুক আল্লাহ রহমান সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ওলামা একরাম প্রশংসা আমরা শুনলাম, খুব ভালো লাগলো হাজিদের সেবা। এরকম চট্টগ্রামেও কয়েকটা এজেন্সি আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তারা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আরেকটা বিয়ারাম আছে, এখান থেকে যারা ওমরায় যায়, হজে যায়, তারা এজেন্সির দোষ ধরে। আচ্ছা, ভাত কামরার ভিতরে যদি ওয়াশরুমের ভিতরে তেলা ভাকা উঠে, আমি মন্ত্রী দায়ী? তো তুমি স্প্রে করে দাও না, ম্যানেজারকে বলে স্প্রে করে দে। আচ্ছা, আমাকে অভিযোগ জানাতে আসলো কি, মোবাইলের পয়েন্ট পুরা রুমের ভিতরে আছে একটা। আচ্ছা বাবা, এই বিল্ডিং আমরা বানাইছি, এখন মোবাইলের তুমি একটা মাল্টি প্লাগ দাও না, 6 জনে ব্যবহার করো না, একটা মাল্টি প্লাগ আমাদেরকে বললো তো আমরা দিই না। এটারও অভিযোগ। আর্মিরা বেশি কষ্ট দেয়, কতবার ও মারে। এই জন্য 2026 সালে আর্মিরা গভর্নমেন্টে আমরা নিই নাই, এটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়েছি, তারা ওনাদেরকে ম্যানেজ করবে। অনেক অভিযোগ তোলে এই সেই। আরও দুর্ভাগ্যের কথা শুনেন, কিছু এজেন্সি আছে হাজিদের কাছ থেকে এতদিন যাবৎ কোরবানির টাকা নিয়ে 100 জন নিয়ে গেছে, কোরবানি করে 50টা আর 50টা নিজের পকেট। এগুলো মন্ত্রী আমাকে বলতেছেন যে তোমাদের লোকেরা এরকম। তো এগুলো সবাইকে খাওয়ায়। তো আলহামদুলিল্লাহ ভালো এজেন্সি আছে, খেদমত করে নেওয়ালা এজেন্সি আছে, টাকাও আসবে, কোনো আপত্তি নেই। এখন আলেম ওলামারা আছেন, মুফতি রেজাউল করিম আবরার সাহেব আছেন সার্বক্ষণিক, আপনারা আছেন, বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। আলেমরা যে সমস্ত এজেন্সির সাথে যুক্ত, তাদেরকে সতর্কতার সাথে জনগণের সেবামুখী কার্যক্রম হাতে নিতে হবে। এখানে কাসিমি আছেন, আপনারা অনেকে অভিজ্ঞতা আছে, আমি এখানেও দেখলাম। এবং কোন এই যে ওমরা গত বছর 250 পাঠিয়েছেন না, 1500, সোজা কথা নয়, 1500 পাঠিয়েছেন 8 মাসে। এবছরও আপনারা আরো বেশি পাঠাবেন, সময় আছে তো, সময় পাঠাবেন। এবং মানুষ যখন খেদমত পায়, তখন দেখবেন যে পরবর্তী বছর, পরবর্তী সময়ে, পরবর্তী মৌসুমে আরো বেড়ে যাবে। আচ্ছা, কতজন বাংলাদেশ থেকে ওমরায় যায় এই ইনফরমেশন ধর্ম মন্ত্রণালয়ে নাই, আমাদের কাছে ছিল না, এখনো নাই। তো মিনিস্ট্রি ফর হজ অ্যান্ড ওমরা, এটা সৌদি গভর্নমেন্টের কারণে নেই। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিমানবন্দরে আপনি তো ইমিগ্রেশন পার হবেন, তাহলে এসবির পোর্টালে এই ওমরা যাত্রীর নাম আছে। আমি সময় পাই নাই, দেখতে দেখতেই সময় পার হয়ে গেল। আমরা একটু চিন্তা করেছিলাম এই এসবির সাথে, এজেন্সির সাথে, মন্ত্রণালয়ে একটা যোগাযোগ রাখলে কে যাচ্ছে। এখন ওমরা ভিসায় যদি কেউ থাকি যায়, তখন ধরবে আমাদেরকে, যা তুমি জবাব দাও, 100 জন হাজি ফেরত যায় নাই, কি জবাব দেব? বাঙালি তো ভালো মানুষ নয়। আমি এবার হজে যাওয়ার আগে একটু মিশর যেতে চাইছিলাম। আমি আজীবন কলেজ বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইজিপ্ট, কদিম, তোরাস, তাহজিব, মিশরের এগুলো পড়াইছি। এখন ইবনে হাজার আসকালানি আছে, এবং শাফি সাহেব আছেন, আলেকজান্দ্রিয়া আছে, দেখতে যাব। তো আগে যাওয়া যেটা আপনারা জানেন, ঢাকা, কায়রো, জেদ্দা, ইজিপশিয়ান এয়ারওয়েজ। আমরা 1 সপ্তাহ বিছে দিই। এই অল্প দিন আগে মিশর বাতিল করে দিছে। কেন? বাঙালিরা এভাবে ঘুরে যায়, মিশরে তাকি লিবিয়া যায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যায়। এখন বলতেছে ঢাকা থেকে ভিসা নিয়ে আসবে। এখন মিশর এমবাসিতে ভিসার জন্য আবেদন করলে 2 মাস লাগে। এখন আমার হাতে তো 2 মাস নাই, এই জন্য আর যেতে পারলাম না। বাঙালি চরিত্রটা এরকম, আমানতদারি, দেয়ানতদারি, এখলাসে কমি আছে। আলহামদুলিল্লাহ এর ভিতরে খুব ভালো ভালো এজেন্সি আছে, যারা নুমাইয়া খেদমাত তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
তো যারা হাজি সাহেবরা এখানে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা একটা ভালো এজেন্সির সাথে যুক্ত হয়েছেন এবং অনেক এজেন্সির মালিকরা এখানে আছেন, পাশে পাশে আছেন, তারাও সার্ভিসটা ভালোভাবে করবেন। লাগেজ হারিয়ে যেতে আমরা গতবার মিনিমাইজ করে দিয়েছি। একটা ডিভাইস, লাগেজের সাথে একটা ডিভাইস আমরা সৌদি আরব থেকে নিছি, আগামীবার আপনারা সেই সুযোগ পাবেন। গেলবার পেয়েছে কিনা আমার জানা নাই, কয়েক হাজার ডিভাইস এখানে চলে আসছে। এটা ব্যাগের সাথে লাগাই দিলে আপনার মোবাইলের সাথে ট্রেকিং হবে, আপনার লাগেজ কি বিমানের প্যাকের ভিতরে না গুদামের ভিতরে না রাস্তায়, আপনি ট্রেক করতে পারবেন। এই ডিভাইস এখানে আসছে। হজের ব্যবস্থাপনা উন্নত হচ্ছে, আমাদের মানসিকতাও উন্নত করা দরকার। আমরা যারা হাজিদের সেবা দিতে পারি, এর বিনিময়ে যদি কিছু পারিশ্রমিক থাকে 100 ভাগ হালাল, আমরা মেহনত করছি। তো আল্লাহ, আমি খুব খুশি হলাম, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি এবং এখানে দেখেছি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। এতগুলো মানুষের সামনে আপনারা বলতেছেন না যে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সেবা পাইছি, এটা তো বিরাট কথা, এটা তো সার্টিফিকেট। তো আমি আশাবাদী নুসুক আল হারামাইন তারা যে দীর্ঘদিন যাবৎ হাজিদের সেবা দিয়ে যাচ্ছেন, অনেকে প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ। আগামী দিনে তাদের কার্যক্রম আরও সুন্দর, আরও মুস্তাহকাম, আরও পায়েদার, আরও সেবামুখী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।